নমস্কার। আজকের অনুষ্ঠানটি একটু আজব ধরনের। বেলি ব্রিদিং আর ভাত্রিকা, এই দুটোর মধ্যে তফাৎ কি? পেট দিয়ে শ্বাস নেওয়া নাকি ধমনীতে আগুন জ্বালানো? প্রাচীন যোগশাস্ত্র ও আধুনিক শ্বাসবিজ্ঞানের আলোকে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আপনি এখন শ্বাস নিচ্ছেন, কিন্তু একটা প্রশ্ন করি, আপনি কি জানেন আপনার প্রতিটি শ্বাসের সঙ্গে আপনার শরীরের ভেতরে ঠিক কি ঘটছে? আমরা সাধারণত ভাবি শ্বাস মানে বাতাস নেওয়া, অক্সিজেন ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, ব্যাস। কিন্তু গল্পটা কিন্তু এত ছোট নয়। আপনার শ্বাসের গতি বদলালে বদলে যেতে পারে আপনার হৃদস্পন্দন। শ্বাসের গভীরতা বদলাতে পারে আপনার রক্তের গ্যাসের ভারসাম্য। শ্বাসের ছন্দ বদলালে প্রভাব পড়তে পারে শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উপর। আর সেই কারণেই বেলি ব্রিদিং এবং ভাস্ত্রিকা দুটোই শ্বাসের ব্যায়াম, কিন্তু তারা শরীরকে একই বার্তা দেয় না। একটি আপনাকে ধীর হতে শেখাতে পারে, অন্যটি শরীরকে সক্রিয়তার দিকে ঠেলে দিতে পারে। একটি হতে পারে শ্বাসের শান্তি শিক্ষা, আর অন্যটি হতে পারে শ্বাসের শক্তি শিক্ষা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হলো কখন কোনটি করব, আর কার জন্যে করব, কতটা করব, আর কখন করব। আজ আমরা শুধু কিভাবে করতে হয় সেটা বলবো না, আজ আমরা শ্বাসের ভেতরে ঢুকবো, দেখব ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিদিং কি, অর্থাৎ বেলি ব্রিদিং কি, পেট কেন ওঠানামা করে, বেলি ব্রিদিং কি সত্যি পেট দিয়ে শ্বাস নেওয়া হয়, ভাস্ত্রিকা কেন এত শক্তিশালী, কেন ভাস্ত্রিকা করার সময় হৃদস্পন্দন ও রক্তচাপের কিছু পরিবর্তন দেখা যেতে পারে, কেন সবার জন্য জোরে শ্বাস নেওয়া ভালো নয়, এবং সবশেষে বলবো বেলি ব্রিদিং থেকে ভাস্ত্রিকা পর্যন্ত নিরাপদভাবে যাওয়ার পথটাই বা কি। চলুন শ্বাসকে শুধু শ্বাস হিসেবে না দেখে শরীরের একটা যোগাযোগ ব্যবস্থা হিসেবে বুঝি। আজকের ভিডিওটা আমি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে যেভাবে ভিডিওটা আমি করার চেষ্টা করছি, এটা আমার মনে হয় না আপনি এর আগে শ্বাসকে এভাবে দেখেছেন বা ভেবেছেন। একটা ছোট্ট পরীক্ষা করুন। এক হাত বুকের ওপরে রাখুন, আর এক হাত রাখুন পেটের উপরে, বিশেষ করে নাভির আশেপাশে। এবার স্বাভাবিকভাবে শ্বাস নিন। দেখুন কোন হাতটা বেশি নড়ছে, বুকেরটা নাকি পেটেরটা। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বেলি ব্রিদিং। কথাটা শুনে মনে হয় আমরা পেটের মধ্যে বাতাস ঢোকাচ্ছি, কিন্তু বাস্তবে পেটের মধ্যে বাতাস কখনোই যেতে পারে না। বাতাস যায় কিন্তু ফুসফুসেই। পেট ওঠানামা করে কারণ শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রাম আমাদের ফুসফুসের নিচে থাকে, অর্থাৎ শ্বাস নেওয়ার প্রধান পেশি যখন নিচের দিকে নামে, সেই ডায়াফ্রাম হলো বুকের গহ্বর, এবং পেটের গহ্বরের মাঝখানে থাকা একটা গম্বুজের মতো প্রধান শ্বাস প্রশ্বাসের পেশি। যখন এটি প্রসারিত হয়ে নিচের দিকে নামে বুকের ভিতরে, তখন জায়গা বাড়ে, ফুসফুস প্রসারিত হওয়ার সুযোগ পায়, ফলে বাতাস বাইরে থেকে ফুসফুসের ভেতরে আসে। শ্বাস ছাড়ার সময় ডায়াফ্রাম আবার সংকুচিত হয়ে ওপর দিকে ফেরত আসে, অর্থাৎ পেট ফুলছে বলে পেটে বাতাস যাচ্ছে না, বরং ডায়াফ্রামের নড়াচড়ার কারণে পেটের ভেতরের অঙ্গগুলো তার উপরে চাপ পড়ছে, সেই চাপের ফলে পেট সামান্য উঁচু হচ্ছে। এটাই ডায়াফ্রাম দিয়ে শ্বাস নেওয়ার মূল বিজ্ঞান। আমরা যেটাকে বেলি ব্রিদিং বলি, তো এই বেলি ব্রিদিং এর মূল বিজ্ঞান এটাই। এখন প্রশ্ন হলো, তাহলে বেলি ব্রিদিং এর সুবিধা কোথায়? এখানে আমাদের একটু সতর্ক হতে হবে। বেলি ব্রিদিং কে কোনো জাদুকরি চিকিৎসা হিসেবে দেখানো ঠিক নয়, কিন্তু গবেষণায় ডায়াফ্রাম দিয়ে শ্বাস নেওয়ার সঙ্গে মানসিক চাপ কমানোর কিছু ইতিবাচক সম্পর্ক দেখা গেছে। কিছু গবেষণায় শ্বাসের গতি, লালার কর্টিসল, রক্তচাপ এবং মানুষের নিজের অনুভূত মানসিক চাপের মতো বিভিন্ন সূচকে পরিবর্তন দেখা গেছে। তবে গবেষণার সংখ্যা খুব বেশি নয়, এবং সব গবেষণার মানও কিন্তু সমান নয়। অর্থাৎ আমরা বলতে পারি এটা মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, কিন্তু এটা বলা কখনোই ঠিক হবে না যে বেলি ব্রিদিং সব রোগ সারিয়ে দেবে। এই পার্থক্যটাই প্রমাণভিত্তিক সৌন্দর্য। যোগের প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু দাবির ক্ষেত্রে বিজ্ঞানকেও সম্মান করতে হবে। এখন আসি আরো গভীরে।
আমাদের শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ দিক হলো সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। খুব সহজে বললে সিম্প্যাথেটিক ব্যবস্থা আমাদের শরীরের কাজ ও সক্রিয়তার জন্য প্রস্তুত করতে সাহায্য করে, যেটাকে বলা হয় ফ্লাইট অ্যান্ড ফাইট মুড। আর প্যারাসিম্প্যাথেটিক ব্যবস্থা বিশ্রাম ও পুনরুদ্ধার এবং হজমের মতো কাজ করে ত্বরান্বিত করতে পারে, যাকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মুড। তবে মনে রাখবেন, শরীরের বিজ্ঞান এত সরল, সিম্প্যাথেটিক খারাপ বা প্যারাসিম্প্যাথেটিক ভালো এমন গল্প কিন্তু এটা নয়। দুটোরই প্রয়োজন আছে। সমস্যা হয় যখন পরিস্থিতির তুলনায় আমরা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত উত্তেজিত বা চাপের অবস্থায় থাকি। এখানে ধীর সচেতন শ্বাস একটি নিয়ন্ত্রণের উপায় হিসেবে কিন্তু কাজ করে। এই কারণেই ধীর শ্বাস নিয়ে গবেষণায় হৃদযন্ত্র, রক্তনালী এবং শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন পরিবর্তনের বিভিন্ন সম্ভাবনা দেখা গেছে। কিন্তু এখানেই আমাদের ভাস্ত্রিকার সঙ্গে পার্থক্যটা শুরু হয়। এবার আসি ভাস্ত্রিকায়। ভাস্ত্রিকা সংস্কৃত শব্দ, ভাস্ত্র অর্থাৎ কামারশালায় যে হাঁপড় থাকে না, হাঁপড় টানলে ফাঁস ফাঁস করে বেশি হাওয়া বেরোয়, সেই হাঁপড়ের সঙ্গে এই নামের সম্পর্ক আছে। ভাবুন, একজন কামার লোহার আগুন বাড়ানোর জন্য হাঁপড় চালাচ্ছে, দ্রুত বাতাস ঢুকছে উনুনে, দ্রুত বেরোচ্ছে, তীব্র ছন্দ। এই ধারণা থেকে ভাস্ত্রিকা বা হাঁপড়ের মতো শ্বাসের উপমা এসছে। ভারতের যোগ শিক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশিকাতেও ভাস্ত্রিকাকে পরপর দ্রুত ও জোরালো ভাবে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার অনুশীলন হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভাস্ত্রিকা আর সাধারণ বেলি ব্রিদিং এক নয়। আমরা এটা গুলিয়ে ফেলি। আমি সেটাই আজকের অনুষ্ঠানটার মেন বিষয়বস্তু করে আলাদা করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বেলি ব্রিদিং এর লক্ষ্য হতে পারে ধীরতা, ডায়াফ্রামের স্বাভাবিক নড়াচড়া, শ্বাসের সচেতনতা এবং শান্ত করার দিকে শরীরকে নিয়ে যাওয়া। আর ভাস্ত্রিকার প্রচলিত রূপ হলো জোর দিয়ে শ্বাস নেওয়া, জোর দিয়ে শ্বাস ছাড়া, অর্থাৎ এর তীব্রতা অনেক বেশি। ভাস্ত্রিকা করলে শরীরে কি হতে পারে? এখানে আধুনিক শরীর বিজ্ঞান আমাদের খুব আকর্ষণীয় একটা ছবি দেখায়। একটি গবেষণায় সুস্থ মানুষের মধ্যে ভাস্ত্রিকা করার সময় হৃদযন্ত্র ও রক্তচাপের বিভিন্ন পরিবর্তন মাপা হয়েছিল। ভাস্ত্রিকার সময় নিচের রক্তচাপ, গড় ধমনীর চাপ, হৃদস্পন্দন এবং হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প করার পরিমাণ বাড়ার মতো পরিবর্তন দেখা গিয়েছে। আরেকটি সাম্প্রতিক গবেষণায় নিয়মিত যোগচর্চাকারীদের মধ্যে ভাস্ত্রিকা করার সময় শরীরের সক্রিয় স্নায়বিক অবস্থার বৃদ্ধির কিছু শরীরবৃত্তীয় লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ যদি কেউ বলে ভাস্ত্রিকা মানেই শরীরকে সঙ্গে সঙ্গে শান্ত করে দেয়, তাহলে কিন্তু কথাটা অসম্পূর্ণ রয়ে গেল। ভাস্ত্রিকা একটা সক্রিয় ও উদ্দীপনামূলক অনুশীলনও হতে পারে। এটাই গুরুত্বপূর্ণ, কারণ সব প্রাণায়ামের শরীরের উপর একই প্রভাব পড়ে না। ধীর এবং দ্রুত প্রাণায়ামের হৃদযন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাবও আলাদা হতে পারে। তাহলে কি ভাস্ত্রিকা ভালো নয়? না, এখানে ভালো এবং খারাপ দিয়ে বিচার করলে আমরা ভুল পথে যাব। প্রশ্ন হলো কার জন্যে, কখন, কিভাবে, কতটা এবং কোন উদ্দেশ্যে একটি হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠোকা যায়। আবার একটি হাতুড়ি ভুল জায়গায় ব্যবহার করলে ক্ষতিও হতে পারে। যন্ত্র খারাপ নয়, ব্যবহারটাই আসল গুরুত্বপূর্ণ। ভাস্ত্রিকার ক্ষেত্রেও সেই একই কথা। আচ্ছা, বেলি ব্রিদিং বানাম ভাস্ত্রিকা এবার একদম পরিষ্কার করে ফেলি, দুটোর মধ্যে তফাৎটা কি। বেলি বা ডায়াফ্রাম দিয়ে শ্বাস, লক্ষ্য হচ্ছে শ্বাস সম্পর্কে সচেতনতা, ডায়াফ্রামের স্বাভাবিক ও কার্যকর নড়াচড়া, ধীর ও নিয়ন্ত্রিত শ্বাসের অভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়তা। আর ভাস্ত্রিকার লক্ষ্য হচ্ছে জোরালো শ্বাসের নড়াচড়া, জোর দিয়ে শ্বাস নেওয়া, জোর দিয়ে শ্বাস ছাড়া। প্রচলিত যোগ চর্চায় শরীরকে সক্রিয় করা এবং শ্বাসের প্রশিক্ষণ, দুটির অনুভূতিও কিন্তু আলাদা। বেলি ব্রিদিং করতে গিয়ে আপনি অনুভব করতে পারেন শ্বাস ধীর হচ্ছে, আর ভাস্ত্রিকা করতে গিয়ে অনুভব করতে পারেন শরীর সক্রিয় হচ্ছে। এবং এই পার্থক্যটাই আসলে বুঝতে হবে। এখানে আমরা অনেক আবার গুলিয়ে ফেলি ভাস্ত্রিকা আর কপালভাতি। আচ্ছা, ভাস্ত্রিকা আর কপালভাতি কি একই? না, এটিও একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি।
অনেকে ভিডিওতে ভাস্ত্রিকা এবং কপালভাতিকে একই জিনিস বলে ফেলেন, কিন্তু প্রচলিত যোগশাস্ত্রের শ্রেণী বিভাগে তাদের পদ্ধতি আলাদা হতে পারে। যোগশিক্ষার সরাসরি নির্দেশিকা অনুযায়ী কপালভাতিকে ষটকর্মের অর্থাৎ 6টি শুদ্ধিকরণ অনুশীলনের একটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এখানে শুধু জোর দিয়ে শ্বাস ছাড়ার পর শ্বাস নেওয়া তুলনামূলকভাবে স্বাভাবিক এবং নিষ্ক্রিয় রাখা হয়। শ্বাস ছাড়ার দিকেই বেশি জোর দেওয়া হয়, অর্থাৎ শরীরকে ডিটক্স করা, অর্থাৎ রেচক প্রাণায়াম। অন্যদিকে ভাস্ত্রিকায় প্রচলিত যে শ্বাস রয়েছে সেই শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া দুটোই কিন্তু সমান এবং জোরালো হতে পারে, অর্থাৎ কপালভাতি আর ভাস্ত্রিকা কখনোই এক নয়। যদিও বাস্তবে বিভিন্ন যোগ শিক্ষার ধারা ও শিক্ষকের পদ্ধতিতে নাম এবং কৌশলের কিছু পার্থক্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। তাই ইউটিউবে একটা এলোমেলো ভিডিও দেখে পদ্ধতি নকল না করে যোগের ঐতিহ্য, শিক্ষার ধারা এবং যোগ্য শিক্ষকের নির্দেশনাকে গুরুত্ব দেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা আলোচনা না করলেই নয়, যে কারা সাবধানে থাকবেন। এখানে কোনো আপোষ নয়। সরকারি যোগ শিক্ষা সংক্রান্ত নির্দেশিকায় উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মাথা ঘোরা, মস্তিষ্কের কিছু রোগ, চোখের অতিরিক্ত চাপের সমস্যা, অন্ত্র ও পাকস্থলীর আলসার এবং আমাশার মতো এবং গর্ভাবস্থায় ভাস্ত্রিকা না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও যাদের মাথা ঘোরা, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, অস্বাভাবিক দুর্বলতা, চোখের চাপের সমস্যা রয়েছে অথবা অন্য কোনো গুরুতর হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের জোরালো প্রাণায়াম নিজের সিদ্ধান্তে শুরু করা উচিত, কখনোই স্বাস্থ্য সমৃদ্ধির কথা শুনে নয়। বিশেষ করে জোরে শ্বাস নেওয়া মানেই বেশি উপকারী শ্বাস, এটা কিন্তু কখনোই ভাবা ঠিক নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। গবেষণায় যোগচর্চার সঙ্গে সম্পর্কিত বিরূপ ঘটনার বিশ্লেষণে জোরালো প্রাণায়ামও কিছু সমস্যার সঙ্গে যুক্ত অনুশীলনের মধ্যে ছিল। তাই যত জোরে, তত দ্রুত, যত বেশি, এটা যোগের বিজ্ঞান নয়, এটা শুধু বেশি করার প্রতিযোগিতা। আচ্ছা, মাথা ঘুরলে কি করবেন? এখানেও একটা ভুল ধারণা রয়েছে। কেউ ভাস্ত্রিকা করে মাথা ঘুরে উঠলেন, তারপর বললেন আমার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হচ্ছে। না, মাথা ঘোরা মানেই বিষাক্ত পদার্থ বের হচ্ছে না। অতিরিক্ত দ্রুত ও শ্বাস ছাড়া, অতিরিক্ত দ্রুত বা জোরে শ্বাস নেওয়ার কারণে শরীরের কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য এবং শ্বাসের স্বাভাবিক নিয়ন্ত্রণ বদলে যেতে পারে। তাই মাথা ঘুরছে, ঝিমঝিম করছে, অস্বস্তি বা শরীরে অস্বাভাবিক ঝিনঝিন হলে সেটিকে শরীর পরিষ্কার হচ্ছে বা আধ্যাত্মিক জাগরণ বলে উপেক্ষা করা কিন্তু মারাত্মক বিপজ্জনক। সঙ্গে সঙ্গে অনুশীলন থামান, স্বাভাবিক শ্বাসে ফিরে আসুন, প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। শরীরের সংকেতকে উপেক্ষা করে কোনো যোগ চর্চা উন্নত হয় না। তাহলে একজন নতুন শিক্ষার্থী কোথা থেকে শুরু করবেন? এখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, প্রথমে ভাস্ত্রিকা নয়, প্রথমে ধাপ 1 স্বাভাবিক শ্বাস লক্ষ্য করুন। ধাপ 2 নাক দিয়ে আরামদায়ক ভাবে শ্বাস নেওয়া শিখুন। ধাপ 3 ডায়াফ্রাম দিয়ে স্বাভাবিক পেট ওঠানামার মাধ্যমে শ্বাস নেওয়ার অভ্যাস করুন। ধাপ 4 শ্বাসকে জোর করে বড় করবেন না। ধাপ 5 শ্বাস ধীরে ধীরে শ্বাস সম্পর্কে সচেতনতা বাড়ান। ধাপ 6 তারপর যোগ শিক্ষকের নির্দেশনায় ধাপে ধাপে প্রাণায়াম শিখুন। এখানে লক্ষ্য হবে তীব্রতার আগে নিয়ন্ত্রণ, তারপরে ক্ষমতা প্রয়োগ, তারপরে তীব্রতা। যদি এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান, আমারই আর একটি চ্যানেল আছে প্রাণপথ চ্যানেলে শুধু যোগ শিক্ষা। সেখানে কে দেখলো, কজন দেখলো, ভিউজ এলো কি না এলো, এটা দেখা হয় না। শুধু যোগ শিক্ষা কি, তিলে তিলে কিভাবে প্রাণায়াম আমরা শিখতে পারি, যদি শিখতে চান, যোগ প্রাণায়াম ছাড়া অন্য কোনো ভিডিও ওখানে পাবেন না। প্রাণপথ চ্যানেল আপনারা দেখে আসতে পারেন। আচ্ছা, এবার বলবো বেলি ব্রিদিং কিভাবে করবেন। এবার ব্যবহারিকভাবে দেখাই। আরামদায়ক অবস্থায় বসুন বা শুয়েও করতে পারেন। যিনি বসে করতে পারছেন না তিনি শুয়েও করতে পারেন। মেরুদণ্ড আরামদায়কভাবে সোজা রাখুন, কাঁধকে ঢিলা রাখুন, চোয়ালকে ঢিলা রাখুন। এক হাত বুকের উপরে রাখুন, অন্য হাত পেটের উপরে রাখুন। এবার নাক দিয়ে ধীরে শ্বাস নিন। লক্ষ্য করুন পেটের অংশ সামান্য ফুলছে। এবার ধীরে শ্বাস ছাড়ুন। দেখুন
পেটের অংশ আবার ভেতর দিকে ঢুকে যাচ্ছে। ব্যাস, কোনো জোর নয়, বেশি শক্তি নয়, বেশি হাওয়া ঢোকানো নয়, নরম ভাবে, হালকা ভাবে, স্লোলি, ধীরে ধীরে যতটা শ্বাস আপনার বুকে ঢুকবে ততটা ঢোকান। কিন্তু মনে রাখবেন, পেট স্বাভাবিকভাবে যেন নড়ে, পেট যেন নড়ে। আমি একবার দেখানোর চেষ্টা করি। আপনারা পেটের মুভমেন্ট দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কারণ আমি তো ক্যামেরা সম্বন্ধে বা আধুনিক টেকনিক নিয়ে অতটা আমি মনে করি শিক্ষা বোঝানোর দ্বারাই হয়, আমি তাই বোঝানোর চেষ্টা করি। আপনারা দয়া করে ছবি বড় করে দেখে নিতে পারেন যে পেট নড়লো কিনা। ঠিক আছে, অর্থাৎ পেট নড়াটা কিন্তু খুব দরকার। যা হবে সেটা স্বাভাবিক করতে বলুন। পেটকে জোর করে ফুলিয়ে তুলবেন না, তাহলে সেটা স্বাভাবিক শ্বাসের বদলে অভিনয় হয়ে যাবে। লক্ষ্য হলো আরামদায়ক ডায়াফার্মেটিক ভিত্তিক শ্বাস। শ্বাস যেন নরম হয়, শব্দহীন হয় এবং খুব কম শব্দের হয়। মুখ যেন স্বাভাবিক থাকে, শরীরে কোনো যেন মুভমেন্ট না হয়, কোনো চাপ যেন না থাকে, কোনো রকম বল প্রয়োগ যেন না থাকে, কোনো শ্বাস ধরে রাখবেন না, কোনো প্রতিযোগিতা করবেন না। আর ভাস্ত্রিকা শেখানোর বিভিন্ন যোগধারায় গতি, পর্বের সংখ্যা, বসার ভঙ্গি এবং শ্বাসের পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে। তাই একজন নতুন শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে বলা প্রথম দিনেই এতবার করুন, এটা দায়িত্বশীল শিক্ষা নয়। কারণ আপনার বয়স আর আপনার শারীরিক সক্ষমতা, আপনার শ্বাস নেওয়ার ক্ষমতা, রক্তচাপ, হৃদযন্ত্রের অবস্থা, শ্বাসযন্ত্রের স্বাস্থ্য এবং আগের যোগ চর্চার আপনার কি অভিজ্ঞতা আছে, এগুলো সবকিছু জানা গুরুত্বপূর্ণ। তাই জোরালো ভাস্ত্রিকা যোগ্য শিক্ষকের তত্ত্বাবধানে শেখা নিরাপদকর। সেই কারণেই আমি দুঃখিত যে আমি আপনাকে ভাস্ত্রিকা শেখাবো না। কারণ ভাস্ত্রিকা যদি সঠিকভাবে শিখতে হয় তাহলে কোনো যোগ শিক্ষকের তত্ত্বাবধানেই শেখা উচিত। আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্ডিভিজুয়ালি, আপনার ব্যক্তিগত সামর্থ্য, বয়স, আপনার শারীরিক সক্ষমতা সবকিছু বিচার করে তারপরে ঠিক করা যায় আপনার জন্য কতটা জরুরি। এখন একটা চমৎকার বিষয় বলি, ভাস্ত্রিকা নিয়ে গবেষণার সব ফল একরকম হয় না। একটি পুরনো গবেষণায় ধীর গতির ভাস্ত্রিকা, যেখানে প্রতি মিনিটে প্রায় 6 বার শ্বাস নেওয়া হয়েছিল এবং শ্বাস নেওয়া ও ছাড়া ছিল ধীর, সেখানে 5 মিনিট অনুশীলনের পর রক্তচাপ কমার ফল পাওয়া গেছিল। অন্যদিকে জোরালো ভাস্ত্রিকা নিয়ে অন্য গবেষণায় হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যাওয়ার মতো তাৎক্ষণিক পরিবর্তনও দেখা গেছে। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা আমরা কি পাই? ভাস্ত্রিকা নামটা একা যথেষ্ট নয়, আমাদের জানতে হবে আমার জন্য কতটা দ্রুত উপযুক্ত, কতটা গভীর উপযুক্ত, কতটা জোরে উপযুক্ত, কতক্ষণ উপযুক্ত, কোন ভঙ্গিতে উপযুক্ত, কোন ব্যক্তির উপর কতটা জোর খাটতে পারে, কোন পদ্ধতিতে, এবং শ্বাসের বিজ্ঞানের মাত্রাও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাই কোন ইউটিউব দেখে কখনো কেউ ভাস্ত্রিকা শুরু করে দিলেন, কেউ হয়তো জোরে করতে শুরু করে দিলেন, আমি বলবো যোগ শিক্ষকের তত্ত্বাবধানে করুন, কারণ এর কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার চান্স। বেলি ব্রিদিং এ কোনো ক্ষতি নেই, যেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি শ্বাসকে 3টে স্তরে দেখতে বলি। প্রথম স্তর সচেতনতা, আমি কিভাবে শ্বাস নিচ্ছি। দ্বিতীয় স্তর নিয়ন্ত্রণ, অর্থাৎ আমি কি শ্বাসকে ধীর, মসৃণ ও নিয়ন্ত্রিত করতে পারি। তৃতীয় স্তর, আমি কি নির্দিষ্ট উদ্দেশ্যে শ্বাসের তীব্রতা বাড়াচ্ছি। অনেক মানুষ সরাসরি তৃতীয় স্তরে চলে যান। ইউটিউব খুলে দেখে নেন, ভাস্ত্রিকা করুন, তারপর 50 বার জোর শ্বাস, তারপর মাথা ঘুরছে, এটা প্রশিক্ষণ না, এটা ধাপ বাদ দেয়া। যোগের প্রকৃত শিক্ষা হলো শরীরকে আগে প্রস্তুত করা। বেলি ব্রিদিং কি সব সমস্যার সমাধান? না, এটাও নয়। এখানে আবার প্রমাণের কাছে ফিরি। ডায়াফ্রাম দিয়ে শ্বাস নেওয়া নিয়ে গবেষণায় মানসিক চাপ নিয়ন্ত্রণের উপকারী সম্ভাবনা পাওয়া গেছে, কিন্তু সব ক্ষেত্রে প্রমাণ খুব শক্তিশালী নয়। কিন্তু কিছু পর্যালোচনায় অল্প সংখ্যক গবেষণা পাওয়া গেছে এবং বিভিন্ন গবেষণায় ব্যবহৃত পদ্ধতি ও ফলাফল একরকম ছিল না। আর শ্বাসযন্ত্রের রোগের ক্ষেত্রেও বিষয়টি সবসময় এতটা সরল নয়। কিছু ক্ষেত্রে
স্বল্পমেয়াদে শ্বাস প্রশ্বাসে উন্নতি দেখা গেলেও গুরুতর শ্বাসযন্ত্রের রোগে কিছু মানুষের শ্বাসকষ্ট বা শ্বাস নেওয়ার পরিশ্রম বাড়ার মতো সমস্যার কথাও গবেষণায় পাওয়া গেছে। তাই বেলি ব্রিদিং সবার সব রোগ সারাবে এই দাবি কিন্তু বৈজ্ঞানিকভাবে সত্য নয়। তাহলে আজকের আলোচনায় আমরা কি শিখলাম? প্রথম, বেলি ব্রিদিং করলে পেটে বাতাস ঢোকে না। এরপরে কি শিখলাম? এর মূল বিষয় হলো ডায়াফ্রামের নড়াচড়া। এরপরে ধীর ডায়াফ্রাম ভিত্তিক শ্বাস মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ভাস্ত্রিকা হলো জোরালো যৌগিক শ্বাসের অনুশীলন। আর কি জানলাম? ভাস্ত্রিকা এবং কপালভাতি এরা এক নয়। আর ভাস্ত্রিকার তাৎক্ষণিক হৃদযন্ত্র ও রক্তচাপের প্রতিক্রিয়া ধীর শ্বাসের মতো নাও হতে পারে। সব প্রাণায়াম সবার জন্য নয়, এটাও আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আর মাথা ঘোরা, অস্বস্তি উপসর্গ কোনো যদি শরীরে দেখা যায়, শরীর পরিষ্কার হচ্ছে এটা বলে উপেক্ষা করা যাবে না। আগে তীব্রতার কৌশল জানুন, কৌশলের আগে সচেতনতা জানুন। আমি এটাকে বলি শ্বাসের সিঁড়ি। নিজের স্বাভাবিক শ্বাস লক্ষ্য করুন, নাক দিয়ে আরামদায়ক ভাবে শ্বাস নেওয়া, শ্বাসের নড়াচড়াকে বোঝা, শ্বাসের ছন্দ তৈরি করা, প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট প্রাণায়াম শেখা। যোগ্য চিকিৎসকের নির্দেশনায় এই ধাপগুলোই গুরুত্বপূর্ণ, কারণ শ্বাসকে জোর করে নিয়ন্ত্রণ করার আগে শ্বাসকে অনুভব করতে শেখা সবচেয়ে বেশি দরকার। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সবকিছুতেই আমরা দ্রুত করতে চাই, দ্রুত হাঁটবো, দ্রুত খাবো, দ্রুত কাজ করব, দ্রুত ফল চাই, এমনকি দ্রুত শ্বাস নিয়েও স্বাস্থ্য পেতে চাই। কিন্তু শরীর শর্টকাটে কাজ করে না। শ্বাস কোনো জাদুর বোতাম নয়, শ্বাস হলো শরীরের বিজ্ঞান। আবার যোগের দৃষ্টিতে শ্বাস শুধু শরীরের বিজ্ঞানও নয়, এটা সচেতনতার একটা দরজা। তাই বেলি ব্রিদিং আমাদের শেখাতে পারে শ্বাসকে অনুভব করো, ধীর শ্বাস শেখাতে পারে শ্বাসকে নিয়ন্ত্রণ করো, আর ভাস্ত্রিকা শেখাতে পারে নিয়ন্ত্রিতভাবে তীব্রতার সঙ্গে কাজ করো। কিন্তু তীব্রতা কখনোই সচেতনতার বিকল্প নয়। আজ থেকে একটা কাজ করুন, দিনের কয়েক মিনিট কোনো প্রাণায়াম করার আগে শুধু নিজের স্বাভাবিক শ্বাসকে লক্ষ্য করুন। শ্বাস কোথায় যাচ্ছে, বুকে না পেটে? শ্বাস কত দ্রুত? কোনো চাপ আছে? শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়ার মধ্যে কোনো অস্বস্তি আছে? এই পর্যবেক্ষণটা আপনার প্রথম প্রাণায়াম শিক্ষা। আর যদি আপনি ভাস্ত্রিকা শিখতে চান, তাহলে আজই 100 বার জোর শ্বাস নেওয়া শুরু করবেন না। আগে শিখুন, তারপর অনুশীলন করুন, তারপর শরীরের প্রতিক্রিয়াকে বুঝুন। কারণ যোগে বড় শ্বাস নেওয়াই লক্ষ্য নয়, লক্ষ্য হলো সচেতন শ্বাস। আর সচেতন শ্বাসের শুরু হয় শ্বাসকে বদলানোর আগে, শ্বাসকে দেখার মাধ্যমে। যদি আজকের ভিডিও আপনাকে নিজের শ্বাস সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে লিখুন আমি আমার শ্বাসকে আগে অনুভব করব। আর এমন আরো প্রমাণ ভিত্তিক যোগ, প্রাণায়াম ও প্রাকৃতিক স্বাস্থ্যের গভীর আলোচনা পেতে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পরে ভিডিওতে আমরা আরো গভীরে যাব। শ্বাস ধীর করলে শরীরে ঠিক কি ঘটে, শ্বাসের গতি, কার্বন ডাইঅক্সাইড, হৃদস্পন্দনের স্বাভাবিক ওঠানামা এবং শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সেই অদৃশ্য খেলাটা কি, সেটাই হবে আমাদের পরের যাত্রা। ততক্ষণ পর্যন্ত শ্বাস নিন, শ্বাসকে দেখুন, আর শ্বাসকে জানুন, নিজেকে বুঝুন। নমস্কার।